একটা গান আছে না? কথায় বলে গাছে বেল পাকিলে তাতে কাকের কি? অর্থাৎ গাছে যদি বেল পাকে সেখানে কাকের কাকা ডাকার কোনো উপায় নেই। কাক কাকা ডাকেও না। কেননা বেল কাকের খাবার না। সেটা পাকলে হোক আর কাঁচা থাকলেই হোক এতে কাকের কিছু যায় আসে না। ভারত পাকিস্তানের যদি যুদ্ধ বাধে সেখানে আমাদের কাকা করার কি আছে? ভারত পাকিস্তানের যুদ্ধ কি আমাদের খাওয়ার বিষয়? নাকি আমাদের জড়ানোর বিষয়? নাকি আমাদের ভাববার বিষয়? যদি না সীমান্তে আমাদের কেউ আক্রমণ করে কিংবা সীমান্তে আমাদের উপর কেউ আঘাত করে, বাংলাদেশের এই সময়ে নতুন একটা যুদ্ধে জড়ানো কিংবা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার গল্প, এটা কি শুধুই কথার কথা নাকি না এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে? কেন আজকের এই আলোচনা করছি ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের। তিনি সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করে সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় বলেছেন যে চারিদিকে যুদ্ধের দামামা। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি যুদ্ধ চাই না, কিন্তু পরিস্থিতি যেরকম মনে হচ্ছে দু একদিনের মধ্যেই যুদ্ধ হবে, যুদ্ধ বেঁধে যেতে পারে, সত্যি হতে পারে, গুজবও হতে পারে। তেমন হলে আমাদের তো হাত গুটিয়ে বসে থাকার উপায় নেই, আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা শুনি এক ঝলক তার কথা। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। আমি যখন আলোচনা করছি তার প্রায় ২৪ ঘন্টা আগে এই বক্তব্য তিনি দিয়েছেন। আমি এরই মধ্যে দেখেছি ইন্টারনেটে এবং নানান জায়গায় এটি দারুণভাবে মানুষ দেখছে এবং এটি একটি আগ্রহের কেন্দ্র সৃষ্টি হয়েছে। আসলেও কি আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ বাধবে কিনা, এবং সেই যুদ্ধ বাধলে আমাদের সেখানে জড়ানো উচিত কিনা, কিংবা ডক্টর ইউনূসের এই কথার প্রেক্ষিতে তিনি কি বার্তা দিতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে, কি বার্তা দিতে চেয়েছেন ভারতকে, কি বার্তা দিতে চেয়েছেন পাকিস্তানকে, কি বার্তা দিতে চেয়েছেন চীনকে, এগুলো বিশ্লেষণের বিষয়, আলোচনার বিষয়। তার এই বার্তা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দিতে পারেন কিনা তৃতীয় কোনো দেশ, যেই দেশে যুদ্ধের কোনো আঁচ কিংবা ছায়া লাগলেই আমাদের দারুণ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত আঁকপাঁচ না ভেবে কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনীদের সাথে বৈঠক কিংবা নিরাপত্তা কাউন্সিল, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত রাজনৈতিক দলের সাথে বসে করণীয়, এইগুলো সব ব্যতি রেখে তিনি একা একটা অনুষ্ঠানে গেলেন এবং বালখিল্যভাবে বলে ফেললেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি লাগবে। এটি কতটা বাস্তব সেটি নিয়ে আজকের আলোচনা। দেখুন ডক্টর ইউনূস কোন প্রেক্ষিতে এই যুদ্ধের কথা বলেছেন সেটি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই। সেটি হলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২শে এপ্রিল যেই আক্রমণ হয়, সেই আক্রমণে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে, ২৬ জন পর্যটকের। এই প্রাণহানির ঘটনা হৃদয় বিদারক, কিন্তু কাশ্মীরের যে অন্তর্দ্বন্দ্ব, কাশ্মীরের যে যুদ্ধাবস্থা, কাশ্মীরের মানুষের রাজনৈতিক ভাগ্য প্রশ্নে যে সিদ্ধান্তহীনতা, সেটা তো আরো বেশি দুঃখজনক। অনেক বছর ধরে ঝুলে আছে কাশ্মীরের ভূখণ্ড, একটা অংশ ভারত দখল করে রাখছে যেটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর, আর একটা অংশ পাকিস্তান দখল করে আছে যেটার নাম হচ্ছে আজাদ কাশ্মীর। এই কাশ্মীরের বাসিন্দারা ১৯৪৭ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা হলেও তারা পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হতে পারেনি, কেননা তখনকার তাদের যে শাসক ছিলেন সেই শাসক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ভারতের সাথে থাকবেন। ১৯৪৭ সাল থেকে এই সিলসিলা চলে আসছে এবং এই সিলসিলায় আমরা দেখেছি এক না একাধিকবার ভারত পাকিস্তান ছোটখাটো ছোট বড় যুদ্ধে জড়িয়েছে এবং কয়েক দশক পরপরই কিংবা কয়েক বছর পরপরই এই যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়। এবারে পরিস্থিতি সৃষ্টি হলো। এর আগে আমি যতদূর মনে করতে পারি যে তাজমহল হোটেলে মুম্বাইয়ে যে আত্মঘাতী হামলা হয়েছিল, সেখানে যেসব প্রাণহানি ঘটেছিল তার প্রেক্ষিতে একবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধর প্রস্তুতি এবং যুদ্ধ শুরু হয়েছিল। ইমরান খান যখন সরকারে ছিলেন তখন একবার ভারত পাকিস্তান একটা যুদ্ধ অবস্থায় পৌঁছায়। সেই সময় আমরা দেখেছিলাম যে ভারতীয় সৈন্যরা কিভাবে পাকিস্তানের মাটিতে আক্রমণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে আটকে ছিল এবং তাদেরকে কিরকম ভালো ব্যবহার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে, সেসব গল্প আমরা জানি। সেটা খুব বেশি দিন আগের কথা না। তো এই যে মুম্বাই হোটেলকে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা, ইমরান খানের সময় আর একবার যুদ্ধ উত্তেজনা, বর্তমানে আরেকটি যুদ্ধ উত্তেজনা আমরা দেখছি। আদৌ কি যুদ্ধ হবে কি হবে না সেটা সময় বলে দিবে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন যে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য আছে, ভারত ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে তাদের যুদ্ধ শুরু করতে পারে ভারতের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। যেটা আবার ভারত এটাকে বলছে যে না, এটা একটা অপপ্রচার,
কিন্তু কখন বলছে অপপ্রচার? অপপ্রচার বললেও আমরা দেখছি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ৩ বাহিনী প্রধানদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে নাকি নির্দেশনা দিয়েছেন যে ফ্রি হ্যান্ড অর্থাৎ যুদ্ধাবস্থা প্রশ্ন মোকাবেলায় যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেনাবাহিনীর হাতের উপর ন্যস্ত করেছেন তিনি। তো স্বাভাবিক অর্থেই এটি একটি যুদ্ধ উন্মুখ পরিস্থিতি। যদিও সারা বিশ্বব্যাপী এই যুদ্ধকে নিয়ে কথাবার্তাকে ডি-এসকেলেট করার অর্থাৎ প্রমোশন করার, প্রশমিত করার আবেদন জানানো হচ্ছে। ভারতের এই যে অবস্থা, পাকিস্তানের অবস্থা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টুইট করেছেন যে তিনি কথা বলেছেন ভারত এবং পাকিস্তানের সংশ্লিষ্ট দপ্তরের সাথে, আহ্বান জানিয়েছেন যে এটা ডি-এসকেলেট করার জন্য। একই রকম আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি দুই পক্ষের সাথে কথা বলেছেন এবং এটাকে ডি-এসকেলেট করার জন্য কথা বলেছেন। কেননা এটা যদি এসকেলেশন অর্থাৎ এই উত্তেজনা, প্রধান উন্মাদনা যদি বাড়ে তাহলে কোনো পক্ষের লাভ নেই। লাভ নেই এই কারণে যে ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর, শক্তিসম্পন্ন দুটি দেশ। এখন এই দুটি দেশ যদি ফুল স্কেল যুদ্ধে জড়িয়ে পড়ে, পারমাণবিক বোমার যদি ব্যবহার হয় তাহলে কোটি মানুষের প্রাণহানি ঘটবে। কারণ আপনারা জানেন ভারত এবং পাকিস্তান উভয়ই হচ্ছে পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। সেই পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ উন্মাদনা, সেই উন্মাদনায় একজন শান্তি পুরস্কারের মহান মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন। ভুলে যাওয়ার উপায় নাই, অস্বীকার করার উপায় নাই। তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রায়ই। তাকে বিশ্ব পরিমণ্ডলে অন্যরকম মর্যাদা দেওয়া হয়। বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তার বক্তৃতা শোনার জন্য। পৃথিবীর অনেক দেশে তার শান্তির মডেল কিভাবে কাজ করবে সেজন্য তার পরামর্শ চাওয়া হয়। মানুষ তার সাথে ছবি তোলে। বাংলাদেশের কথা বলছি না, বিদেশে যেখানেই যাবেন বিশ্বে বাংলাদেশের অন্যতম গ্লোবাল বৃহৎ সেলিব্রিটি হিসেবে তিনি পরিচিত। তিনি শান্তির কথা বলবেন। প্রয়োজনে তিনি দুই দেশের দুই প্রধানমন্ত্রীকে ফোন দিবেন, কথা বলবেন যে না, যুদ্ধ এই অঞ্চলে শান্তি আনবে না, স্থিতিশীলতা আনবে না, যুদ্ধ ধ্বংস আনবে। সেটা না করে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাবাহিনীকে বলছেন যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে। সেটি নিশ্চয়ই কাকার মতোই, তাই না? ভারত পাকিস্তান যুদ্ধ যদি একটা বেল হয়, সেই বেল কি বাংলাদেশ খেতে পারবে কিনা? তো বাংলাদেশ যদি না খেতে পারে, বাংলাদেশের চালক হিসেবে ডক্টর ইউনূস কেন কাকা করছেন? অনেকেই ক্ষেপে যেতে পারেন এই প্রশ্নে যে না, যুদ্ধ যদি প্রতিবেশী দেশে বাধে তাহলে যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ যুদ্ধ মোকাবেলায় আমাদের উপর আঘাত আসলে আমাদের মোকাবেলার প্রস্তুতি তো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়। এটিকে আপনি উপেক্ষা করতে বলেন কিভাবে? আপনারা উপেক্ষা করেন কিভাবে? যৌক্তিক প্রশ্ন। যুদ্ধ যদি বাধে পাকিস্তান এবং ভারতের মধ্যে এবং বাংলাদেশ যদি সীমান্ত কোনোভাবে আক্রান্ত হয়, কোনো সীমান্ত, আমাদেরও কথা বলতে হবে। সেই কথা বলার জন্য যে বিষয়টা জানা দরকার সেটা হলো আমরা যুদ্ধ করব কার সাথে, সেটার ফয়সালা হওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন আমাদের যুদ্ধের প্রস্তুতি লাগবে, আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তিনি কি বাংলাদেশের কোনো পক্ষের হয়ে যুদ্ধ জড়ানোর প্রস্তুতির কথা বলেছেন? বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ লাগলে ডক্টর ইউনূসের নেতৃত্বে সেনাবাহিনী কি সেই যুদ্ধে জড়াবে কিনা তার নির্দেশনায়? জড়ালে কার পক্ষ হয়ে যুদ্ধ জড়াবে? তারা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে? ধরে নিলাম পাকিস্তান আমাদের সীমান্ত থেকে অনেক দূরে। পাকিস্তানের সাথে যুদ্ধ করার কোন রকম ইচ্ছা কিংবা কোন রকম সুযোগ নেই। তাহলে তো একটাই সুযোগ, সেটা হলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিভাবে? ভারত যেহেতু পশ্চিম পাকিস্তানের ওই অংশে আক্রমণ করবে এবং আমাদের সীমান্তে যদি কোনো আঘাত আসে কিংবা আমরা যদি এই যুদ্ধে জড়াতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত রাখার কথা বলছে, তাহলে যুদ্ধটা তো ভারতের সাথেই হবে। সহজ হিসাব। আপনাদের ভিতরে যাদের অতি জাতীয়তাবাদের উন্মাদনা তুঙ্গে, তারা হয়তো বলতে পারবেন যে হ্যাঁ, ভারতের সাথে আমরা যুদ্ধ করব। আমরা দেখিয়ে দিব ভারতের সাথে যুদ্ধ করব। এইগুলো আমার হিসেবে খুবই পপুলিস্ট কথা। আমার হিসেবে খুবই বালকসুলভ চিন্তা। সারা পৃথিবী চেষ্টা করে যে যুদ্ধ ছাড়া কিভাবে একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ যুদ্ধ যদি একবার বাধে, সেই যুদ্ধ শেষ হয় না।
যুদ্ধকে শেষ করা যায় না। যায় না বলেই ইউক্রেনে একবার আক্রমণ করে রাশিয়া আটকে আছে। অনেকবার চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসছে সম্মানজনকভাবে। সম্মানজনক মানে তারা যে অংশগুলো দখল করে রেখেছে সেগুলোর একটা হিস্সা ফায়সালা নিশ্চিত করে তারা বেরিয়ে আসতে চায়। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। নেই বলেই ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে টানাটানি আপনারা দেখছেন। আফগানিস্তানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের $6 ট্রিলিয়ন আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে ব্যয় হয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পঙ্গু প্রায়। তারা সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসছে অনেক নাকে খত দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন আফগানিস্তান আবার তালেবানের হাতে ক্ষমতা গিয়েছে। ইরাকে এখন যদিও অন্য সরকার আছে, তবুও সেখানেও একটা সার্বক্ষণিক উত্তেজনা, মার্কিন স্থাপনাকে কেন্দ্র করে আঘাত, নানান রকম দুশ্চিন্তা এগুলো আছে। ইরাকে যুদ্ধ না থাকলেও সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন, সিরিয়া এবং অন্যান্য জায়গায়। এখন যুদ্ধ চলছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের বিরুদ্ধে। হামাস আক্রমণ করেছে ইসরায়েলকে। তাদের স্বাধীনতার স্বপ্ন, অনেক দিন ধরে লালায়িত স্বপ্ন, সেগুলো ভণ্ডুল করে রেখেছে। জমি, মাতৃভূমি, কবরস্থান দখল করে রেখেছে। পশ্চিম তীরে আক্রমণ চালাচ্ছে। গাজায় তো একটা পৃথিবীর বৃহত্তম কারাগার হিসেবেই এটা আখ্যায়িত করা হয়। তো সেই গাজা থেকে যখন আক্রমণ করা হলো ইসরায়েলের ভূখণ্ডে, আমরা সবাই চাই, আমি নিজেও চাই যে ইসরায়েলের পতন হোক। কিন্তু এত বিশ্ব বাস্তবতা তো এত সহজ না। একবার যুদ্ধ শুরু হয়েছে, সেখানে এখন পর্যন্ত অন্তত 60,000-এর বেশি নরনারী, বাচ্চা, আবাল বৃদ্ধ বনিতা নিহত হয়েছেন। মানুষ গাজা নামক শহরটাকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এখনো চলছে সেখানে প্রতিদিন। আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে। আমি ঘটনাগুলো বললাম এই কারণে, যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু করা সহজ, যুদ্ধ শেষ টানা সহজ না। এর চড়া প্রতিদান দিতে হয়। যুক্তরাষ্ট্রকে বছরের পর বছর ধরে প্রতিদান দিতে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, অর্থনীতিতে। ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে বলছে যে আই এম নট দ্য প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ড, আমি যুক্তরাষ্ট্রকে দেখব খালি। কেননা তাদের $6 ট্রিলিয়ন নাই হয়ে গেছে যুদ্ধের সামলাতে, যুদ্ধকে চালিয়ে রাখতে। এবং তারা একটা যুদ্ধ শুরু করে সেখানে শেষ করতে পারেনি। শেষ করেছে আফগানিস্তানে একেবারে কাপুরুষের মতো। সবকিছু পালিয়ে তারা যুক্তরাষ্ট্রে আসছে। যাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল সেই তালেবানদের হাতে ক্ষমতা দিতে তারা বাধ্য হয়েছে। তো এত সহজ যুদ্ধ, ভারত পাকিস্তানকে যুদ্ধ উন্মোদনের কথা বললেই যুদ্ধে জড়াবে? তারা কি জানে না যে যুদ্ধ একবার শুরু করলে শেষ করা যায় না? তো সেরকম একটা জায়গায় বাংলাদেশের অবস্থান তৃতীয় পক্ষের কোনো একটা রাষ্ট্র হিসেবে শান্তির কথা না বলে প্রকাশ্যে একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে যখন যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়, সেটার রিপারকেশন আছে, সেটার ইমপ্লিকেশন আছে, সেটার সুদূর প্রসারী একটা প্রভাব আছে। এই প্রভাব পড়বে পররাষ্ট্রনীতিতে, এই প্রভাব পড়বে সামরিক বাহিনীতে যারা আছেন, এই প্রভাব পড়বে রাজনৈতিক নানান হিসাব নিকাশে। কেননা যুদ্ধ শুরু করার জন্য কিংবা যুদ্ধ করার নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করেননি। তার যে মূল কাজ, জুলাই গণহত্যার বিচার, কোনো অগ্রগতি নেই। প্রতিনিয়তই আমরা সংবাদ দেখছি যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের আমলের সুবিধাভোক্তরা সরকারের বিভিন্ন জায়গায় এমনভাবে জেঁকে বসে আছে। বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে অন্তত 24টি মন্ত্রণালয়ের সচিব আওয়ামী সমর্থিত সচিব। এই বম নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের দোসর সচিব, আমলাতন্ত্র নিয়ে সরকার চালাচ্ছে ডক্টর ইউনূস। যেখানে আওয়ামী লীগের গণহত্যার বিচারের প্রশ্ন সমাধান আসছে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে সে বিষয়ে সিদ্ধান্ত না, ডক্টর ইউনূস আছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। দুই দেশ পাকিস্তান ভারতের যুদ্ধ হলে তাদের অর্থনীতির 12টা তো বাজবেই। একবার চিন্তা করুন যে পারমাণবিক ক্ষমতাধর দেশের কোনো একটি, তাদের কোনো একটি লক্ষ্যবস্তু যদি ঢাকা হয়, যুদ্ধ উন্মাদনার কথা শুনে আপ্লুত হচ্ছেন, ইউটিউবে ভিডিও দেখছেন কিংবা অন্যান্য বিষয়ে যারা খুব প্রমোদ গুনছেন, একবার ভাবুন তো কোথায় যে পরিস্থিতি দাঁড়াবে। সেই জায়গায় আমরা কি যুদ্ধের পক্ষে দামামা যাব, নাকি আমরা শান্তির কথা বলবো, আমাদের আয়ত্তের বাইরে যেয়েও দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করব যে না, এবং সেই বোঝানোর সমস্ত রকম ক্রেডিবিলিটি, অবস্থান, অর্জন বাংলাদেশের সরকার প্রধানের আছে। সেটা থাকার পরেও কেন তিনি এই পথে হাঁটছেন?
বড় প্রশ্ন।